আমার নাম রত্না ব্যানার্জি। আমি পেশায় একজন থিয়েটার অভিনেত্রী। বছর 6 হলো আমি চেতনা নাট্যদলের সঙ্গে কাজ করছি। আমাদের দলটা ছোট, কিন্তু অভিনয়ের প্রতি পাগল প্রায়। আমাদের দলে একটা কথা সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। চেতনার পুরনো স্টোর রুমে কিছু আছে, কিছু যেটা কেবল মধ্যরাতে ফিসফিস করে ওঠে। সেদিন রিহার্সাল শেষে প্রায় রাত 10:30 বাজে। সবাই চলে গেছে। আমি মঞ্চে বসে আমার সংলাপটা বারবার আওড়াচ্ছিলাম। আমি আমার মুখ নয়, আমার আত্মা হারিয়েছি। কথাটা নিজের অজান্তেই খুব ভারী মনে হচ্ছিল। মঞ্চের আলো তখন নিভু নিভু করছে, পেছনের ছায়াগুলো নড়ছে যেন জীবন্ত কারোর মতো। তখনই বাপিদা, আমাদের প্রপস মাস্টার, হেসে হাসতে বলল, রত্না, তুই এখনো গেলি না? ওই ডায়লগটা যতবার বলবি ততবার তোর মুখও হারিয়ে যাবে। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু বাপিদা চুপ করে গেল। তারপর নিচু স্বরে বলল, তোর জানা উচিত না হয়তো, কিন্তু ওই সংলাপটা, ওই পুরনো নাটক চেহারার অংশ ছিল। আমি অবাক হয়ে তাকালাম। চেহারা? ওইটা তো আমরা কখনো করি না, কেন? বাপিদা মুখ ফিরিয়ে বলল, ওই নাটকের মুখোশটা এখনো স্টোর রুমে আছে। অনেকেই বলেছে ওটা অভিশপ্ত। ওই মুখোশ পরে যে অভিনয় করেছিল, সেই অভিনেতা রঞ্জিত সেন, সে নাকি পরে নিজের মুখ চিনতে পারেনি। আমি হেসে বললাম, এগুলো পুরনো কুসংস্কার বাপিদা। অভিনেতারা চরিত্রে বকে যান, তাই একটু মানসিক চাপ পড়ে, সেটাই হয়তো। বাপিদা কিছু বলল না, শুধু বলল, চোখের সামনে দেখেছি আমি রত্না। ওর মুখ বদলাচ্ছিল, যেন অন্য কারোর ছায়া ওর মুখে পড়ছিল। আমি সে রাতে বাড়ি ফিরলাম, কিন্তু ঘুম এলো না। বারবার মনে পড়ছিল বাপিদার কথাগুলো। অভিশপ্ত মুখোশ, মুখ বদলে যায়, নিজেকে না চিনতে পারা মানে কেমন অনুভূতি? পরের দিন সকালে পরিচালক সুমিতদা ঘোষণা করলেন, নতুন প্রযোজনা করছি, চেহারা। পুরো দল অবাক, আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। সুমিতদা বললেন, এটা হবে আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী কাজ, এবং মুখ্য চরিত্রে অভিনয় করবে রত্না। সবার হাততালি। আমার বুকের ভেতর ঠক ঠক শব্দ। সেই নাটক, সেই মুখোশ। 2 দিন পর রিহার্সাল শুরু হলো। প্রথম দিনেই সুমিতদা স্টোররুম থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করে আনলেন। বাক্সটার গায়ে ফাটা রং, ধুলোর আস্তরণ, আর ওপরে লেখা RS, সম্ভবত রঞ্জিত সেনের নামের আদ্যক্ষর। সুমিতদা ধীরে ধীরে বাক্স খুললেন। ভেতরে ছিল একটা মুখোশ, সাদা কিন্তু কালচে দাগে ভরা। চোখ দুটো যেন আসল মানুষের চোখের মতো গভীর, ফাঁকা আর মৃত। মুখের কোণে একটা অদ্ভুত হাসি। দেখে আমার গা কাঁটা দিল। এই মুখোশটাই ব্যবহার হবে, সুমিতদা বললেন, মূল নাটকের রিয়েল ফিল আনার জন্য। আমি অনিচ্ছা সত্ত্বেও মুখোশটা হাতে নিলাম। হালকা হলেও ভেতরটা ঠান্ডা, বরফের মতো। একটা গন্ধ পেলাম, পুরনো ঘাম, কাঠ আর রক্তের মতো একটা ধাতব গন্ধ। আমি মুখোশটা পরতেই মঞ্চের আলো হঠাৎ একটু কেঁপে উঠল। কেউ খেয়াল করল না, কিন্তু আমি স্পষ্ট দেখলাম আয়নায় আমরা প্রতিবিম্বটা এক মুহূর্তের জন্য হাসল। কিন্তু আমি তো হাসিনি। রাতের রিহার্সাল শেষে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকে দেখি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নায় মুখটা একটু আলাদা লাগছে। চোখের নিচে যেন ছায়া পড়েছে, ঠোঁটের কোণা এক চিলতে হাসি, যেটা আমি দিতে চাইনি। আমি হাত দিয়ে মুখ ছুঁয়ে দেখি সব ঠিক আছে, কিন্তু ভেতরে কিছু যেন বদলে গেছে। সেই রাতে স্বপ্নে আমি মঞ্চে দাঁড়িয়েছিলাম, সামনে ভরা দর্শক, তাদের কেউ মানুষ নয়, সবাই মুখোশ পরা। একটার পর একটা মুখ আমার দিকে তাকিয়ে বলছে, তুই কে রত্না? মুখটার নিচে কে আছিস? আমি চিৎকার করে মুখোশ খুলতে গেলাম, কিন্তু মুখটা খুলছিল না। মুখোশটা যেন চামড়ার সঙ্গে লেগে গেছে। আমি আয়নায় দেখি আমার মুখের জায়গায় সেই অভিশপ্ত অভিনেতার মুখ, রঞ্জিত সেন। রক্তমাখা হাসি। আমি ঘুম ভেঙে চিৎকার করে উঠলাম, গলা শুকিয়ে কাঠ। ঘড়ির কাঁটা তখন ঠিক 3:03। বাইরে থিয়েটারের দিকে তাকিয়ে দেখি জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে, সাদা মুখে কালো চোখ,
আমার মতোই মুখোশ পরা কেউ। সকালে জানালার পাশে বসে চা খাচ্ছিলাম, কিন্তু মনটা ভারী হয়েছিল। রাতের ঘটনাটা বারবার মনে পড়ছিল। ওটা কি সত্যিই স্বপ্ন ছিল, নাকি আমি কিছু দেখে ফেলেছিলাম যা দেখা উচিত ছিল না? আমি আয়নার সামনে গিয়ে নিজের মুখটা ভালো করে দেখলাম। একটু ফ্যাকাশে, ক্লান্ত লাগছে, কিন্তু এর চেয়ে অদ্ভুত কিছু না। নিজেকে বোঝাতে চাইলাম এটা নিছক মানসিক চাপ। তবুও ভিতরে ভিতরে একটু ভয় যেন গেঁথে বসে গেল। সন্ধ্যায় রিহার্সাল ছিল। মঞ্চে পৌঁছেই টের পেলাম আজকে থিয়েটারের বাতাসটা কেমন ভারী। বাপিদা চুপচাপ বসে কিছু জিনিস মেরামত করছিল। আমি কাছে যেতেই সে মুখ তুলে বলল, রাতের পর মুখের রংটা উড়ে গেছে রে রত্না, ঘুম হয়েছে তো? আমি হেসে বললাম, হ্যাঁ, স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তেমন কিছু না। বাপিদা থেমে গেল। স্বপ্নে মুখোশটা দেখেছিস? আমি অবাক হয়ে তাকালাম। তুমি কিভাবে জানলে? বাপিদা নিঃশব্দে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, রণজিৎ সেনও ঠিক এই কথাই বলেছিল যখন প্রথমবার মুখোশটা পড়েছিল। রিহার্সেল শুরু হলো। আজকে দৃশ্যটা ছিল নাটকের সবচেয়ে আবেগঘন মুহূর্ত, যেখানে চরিত্রটা নিজের মুখ খুলে সত্যিটা প্রকাশ করে। আমি মুখোশটা হাতে নিলাম। সুমিতা চিৎকার করে বললেন, রত্না, এবার প্রাণ ঢেলে দাও। মনে রাখবি, তুই নিজের মুখ হারাচ্ছিস, তোর আত্মা হারাচ্ছিস। আমি মুখোশটা মুখে চাপালাম। হঠাৎ ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আলো যেন নিভে এলো। চোখের সামনে মঞ্চটা ঘুরছে। তারপর শুনলাম একটা কণ্ঠস্বর। আমার নিজের গলা নয়, গভীর কর্কশ পুরুষালী কণ্ঠে বলছে, আমি রণজিৎ সেন, মুখোশ আমার। আমি ছিটকে মুখোশ খুলে ফেললাম। সবাই অভতভম্ব। সুমিতদা দৌড়ে এসে বললেন, রত্না, তুই ঠিক আছিস? আমি হাঁপাচ্ছিলাম। গলার ভেতরটা কেমন শুকিয়ে গিয়েছিল। বলতে পারলাম না। মুখোশের ভেতর থেকে কেউ যেন আমাকে কথা বলেছিল। বাড়ি ফেরার পথে রাস্তার ল্যাম্পপোস্টগুলো এক এক করে নিভে যাচ্ছিল। আমি ফোন বের করে লাইট জ্বালালাম। তখন দেখলাম রাস্তায় আমার ছায়া। একটা না, দুটো। একটা আমার ঠিক পাশে হাঁটছে, আরেকটা কিছুটা পিছনে, মুখ হালকা কাত করা। মনে হলো সেই ছায়ার মুখে মুখোশ আছে। সেই রাতে আমি একদম একা ছিলাম। ফোনে মায়ের সঙ্গে কথা বললাম, কিন্তু স্বাভাবিক শোনাতে পারলাম না। মা বললেন, তুই ক্লান্ত রে, কিছুদিন বিশ্রাম নে। কিন্তু আমি জানতাম এটা বিশ্রামে সারবে না। আমি ঠিক করলাম মুখোশটা কাছ থেকে আবার দেখব, হয়তো রহস্যটা বুঝতে পারবো। পরের দিন রিহার্সাল শেষে সবাই চলে গেলে আমি চুপি চুপি স্টোররুমে ঢুকলাম। ভেতরে পুরনো কাপড়, ভাঙা চেয়ার আর মাকড়সার জাল। হঠাৎ একটা বাক্সের উপর আলো পড়ল। সেই মুখোশটা যেন কেউ ইচ্ছে করে রেখে গেছে আমার জন্য। আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম। ভিতরে মুখোশের পাশেই একটা পুরনো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু প্রথম পাতায় পরিষ্কার লেখা, রণজিৎ সেন, ব্যক্তিগত নোট। আমি পড়তে শুরু করলাম। আজ প্রথমবার মুখোশটা পড়েছি। অভিনয় যেন আমাকেই গ্রাস করছে। দর্শকরা বলছে আমি আর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আজ আয়নায় নিজের মুখ দেখলাম। মনে হলো ওটা আমার নয়। পাতাগুলো কাঁপছিল আমার হাতে। মুখোশ খুলতে গেলাম, কিন্তু আঙ্গুলের নিচে ত্বক লেগে গেল, যেন মুখের নিচে আরেকটা মুখ তৈরি হচ্ছে। আমি কে তা বুঝতে পারছি না। শেষ লাইনে লেখা, যদি কেউ এই মুখোশ পরে, সে আমার জায়গা নেবে।
আমি বাক্স বন্ধ করতেই যাচ্ছিলাম, তখনই হালকা একটা শব্দ পেলাম। খোলো। কেউ যেন একদম কানের পাশে ফিসফিস করছে। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু বাক্সের ভেতরে মুখোশটা একটু নড়ে উঠল। চোখের গর্ত দুটো অন্ধকারে ঝলসে উঠল একবার। মুখের কোণে আবার সেই চেনা হাসি। আমি ভয়ে বাক্সটা বন্ধ করে দৌড়ে বেরিয়ে এলাম। সেই রাতে বাড়ি ফিরে দেখি ড্রেসিং টেবিলের আয়নাটা কেমন যেন ঘোলাটে। আমি মুখ মুছতে গেলাম, আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে কেউ বলল, তুই আমার মুখ নিয়েছিস, এখন আমি তোর মুখ নেব। আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার প্রতিফলনটা হাসছে, আর আমি না। পরের দিন সকালটা কুয়াশায় ঢেকেছিল। ঘুম থেকে উঠেই বুঝলাম আমার গলার স্বর কেমন বদলে গেছে। আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো চোখ দুটো গভীর কালো হয়ে গেছে, যেন ঘুমের নিচে কোনো অজানা ছায়া জমে আছে। আমার প্রতিফলন আবার হাসল। না, এবার নিশ্চিত জানি আমি হাসিনি। আমি আয়না ঢেকে ফেললাম তোয়ালে দিয়ে, তারপর চুপচাপ বসে রইলাম জানালার পাশে, হাতে সেই পুরনো ডায়েরিটা। পাতাগুলোর মাঝে একটা কাগজ গুজেছিল, যেন কেউ পরে ঢুকিয়ে রেখেছে। ওখানে লেখা, যে মুখোশ পরে সে চরিত্র নয়, আমি হয়ে ওঠে। মুখোশ খুলতে চাইলে আগে নিজের মুখ ছাড়তে হয়। আমার শরীর কাঁপছিল। হঠাৎ নিচে ফোনটা বেজে উঠল। সুমিতদা। রত্না, আজকে রিহার্সাল খুব জরুরি, নাটকের প্রিভিউ কাল। তুই যদি না থাকিস পুরো প্রযোজনা বন্ধ হয়ে যাবে। আমি কিছু বলতে পারিনি, শুধু বললাম, আমি আসছি সুমিতদা। থিয়েটারে পৌঁছেই টের পেলাম আজ সবাই অস্বস্তিতে আছে। বাপিদা ফিসফিস করে বলল, রত্না, মুখে এত ফ্যাকাশে ভাব কেন? ঘুম হয়নি? আমি জোর করে হেসে বললাম, হয়েছে, হয়তো আলোতে এমন দেখাচ্ছে। কিন্তু আমার চোখের ভেতর যে কেউ তাকাচ্ছিল, তারা যেন অন্য কারো উপস্থিতি টের পাচ্ছিল। আজ মঞ্চে পুরো ড্রেস রিহার্সাল। সুমিতদা বললেন, রত্না, আজ মুখোশটা পরেই অভিনয় করবি, পুরো সিকোয়েন্স একটানা করব। বাপিদা চুপচাপ আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন সাবধান করে দিচ্ছে। আমি মুখোশটা হাতে নিলাম। এবার আর ঠান্ডা নয়, গরম, যেন জ্বলন্ত কিছু ধরে আছি। তবুও মুখে চাপালাম। আলো নিভল, সংলাপ শুরু হলো। আমি বলছিলাম, আমি আর আমি নেই, আমি অন্য কেউ। শব্দগুলো বেরোচ্ছে, কিন্তু ওগুলো আমার গলা নয়, ওটা রণজিৎ সেনের গলা। মঞ্চের দর্শক আসন ফাঁকা, কিন্তু মনে হলো কেউ বসে আছে। 10, 20, 40 জন, মুখোশ পরা সবাই। সবাই চেয়ে আছে আমার দিকে। হঠাৎ দেখি সুমিতদা থেমে গেছে, চুপচাপ তাকিয়ে আছে। আমি সংলাপ চালিয়ে যাচ্ছি, কিন্তু ওরা সবাই জমে গেছে। তখন বুঝলাম সেটা অভিনয় নয়, মঞ্চের পেছনের পর্দা নড়ছে নিজে নিজে। পায়ের নিচে ছায়া দেখা যাচ্ছে, কিন্তু আলো তো ওপরে। আমি মুখোশ খুলতে গেলাম, খুলল না। আঙ্গুল দিয়ে টানলাম, কিন্তু ওটা যেন আমার ত্বকের সঙ্গে মিশে যাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, খুলে দাও, এটা আমার নয়। কিন্তু গলা থেকে বেরোলো রণজিৎ সেনের হাসি। সবাই চিৎকার করে আমার দিকে ছুটে এলো। কেউ বলল, ওর মুখে রক্ত। কেউ বলল, ওর মুখ বদলে যাচ্ছে। আমি টলতে টলতে মঞ্চের একপাশে পড়ে গেলাম। তখনই দেখি আয়নার মতো চকচকে মঞ্চের তলায় আমার প্রতিফলন। সেখানে আমি নই, রণজিৎ। সে হাসছে, বলছে, এবার আমার পালা শেষ, তুই চরিত্রটা পূর্ণ কর। আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমি থিয়েটারের ছোট ঘরে শুয়ে আছি। বাপিদা পাশে বসে বলল, রত্না, তুই অজ্ঞান হয়ে পড়েছিলি, মুখোশটা কোথায় রেখেছিস? আমি অবাক, ওটা তো খুলছিল না, আমার মুখেই ছিল। বাপিদা বলল, না রে, তোর মুখে কিছুই ছিল না। তারপর একটা বাক্স এগিয়ে দিল। ভেতরে মুখোশটা পড়ে আছে, একদম শান্ত, কিন্তু তার ঠোঁটের কোণে রক্তের দাগ। আমি কিছু বলতে পারছিলাম না। মুখে হাত দিয়ে দেখি ত্বকটা যেন আলগা, পুরু হয়ে গেছে। একটা অদ্ভুত যন্ত্রণা বুকের ভেতর থেকে উঠছে। রাতে বাড়ি ফিরে দেখি দরজার নিচে একটা কাগজ গুজে আছে। ওখানে একটা লাইন লেখা, অভিনয় শেষ হয়নি রত্না, এখন পরের দৃশ্যটা জীবনে হবে। আমি ভয়ে ছটফট করতে লাগলাম। ড্রেসিং টেবিলের আয়না খুলে দেখলাম আমার প্রতিফলনটা আবার হাসছে। তার চোখের ভেতর আগুনের মতো লাল আলো জ্বলছে। সে বলল, এবার দর্শক আমি, অভিনয় তুই করবি।
আর পরের মুহূর্তেই আলো নিভে গেল। পরের দিন সকালে খবরের কাগজে বড় হেডলাইন, চেতনা নাট্যদলের অভিনেত্রী রত্না ব্যানার্জির হঠাৎ অন্তর্ধান। থিয়েটারের ভেতরে শুধু একটা মুখোশ পড়েছিল, রক্তে ভেজা, আর গায়ে লেখা একটাই শব্দ, শেষ অঙ্ক। সেই খবর বেরোনোর পর পুরো শহর জুড়ে হইচই পড়ে গেল। অভিনেত্রী রত্না ব্যানার্জি হঠাৎ উধাও। কেউ বলল প্রেমঘটিত ব্যাপার, কেউ বলল আত্মহত্যা। কিন্তু নাট্যদলের ভিতরে যারা ছিল তারা জানত ব্যাপারটা অন্য কিছু। থিয়েটারটা সিল করে দেওয়া হলো, পুলিশ এসে মুখোশটা জব্দ করল। তবে আশ্চর্য, বাক্সে মুখোশটা ছিল কিন্তু ডায়েরিটা উধাও। 3 সপ্তাহ পর একদিন থিয়েটারের পুরনো তালা খুলতে এলো বাপিদা। সরকারি অনুমতি পেয়েছে, সেট, পোশাক, প্রপস সরিয়ে ফেলবে। হালকা আলোয় ধুলোমাখা মঞ্চটা যেন মৃত দেহের মতো পড়ে আছে। বাপিদা একা, কিন্তু মনে হচ্ছিল কেউ পিছন থেকে তাকিয়ে আছে। মঞ্চে পা রাখতেই সে থমকে দাঁড়ালো। কোথা থেকে যেন মৃদু সংলাপ ভেসে আসছে, আমি আর আমি নেই, আমি অন্য কেউ। বাপিদা ফিসফিস করল, রত্না? কোনো উত্তর নেই। পর্দার পেছনে গেল সে, দেখল পুরনো বাক্সটা খোলা, মুখোশটা ভেতরে নেই। মঞ্চের আলো নিজে নিজেই জ্বলে উঠল। আলোয় দাঁড়িয়ে একজন, সাদা পোশাক, মুখে সেই মুখোশ। বাপিদা স্তব্ধ, কাঁপা গলায় বলল, রত্না তুই? কোনো শব্দ এলো না। মুখোশওয়ালা সেই মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো, চোখ দুটো জ্বলছে লাল আভায়, গলা থেকে মৃদু শব্দ, অভিনয় শেষ হয়নি বাপিদা, এখন বাস্তব মঞ্চ। সে হঠাৎ মুখোশ খুলে ফেলল। বাপিদা পেছনে হোঁচট খেল। ওটা রত্না নয়, ওর মুখটা রণজিৎ সেনের মতো, চোখে সেই শূন্যতা, ঠোঁটে রক্তমাখা হাসি। বাপিদা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। মঞ্চের আলো নিভে গেল। পরদিন সকালে লোকজন দেখল থিয়েটারের দরজা খোলা, মঞ্চে বাপিদার মৃতদেহ পড়ে আছে। তার মুখে সেই মুখোশ, কিন্তু এবার মুখোশটা অদ্ভুত। এর গায়ে রণজিৎ সেন বা রত্না ব্যানার্জির মুখ নয়, একটা নতুন মুখ, অচেনা। সুমিত্রা ভয় পাগল হয়ে গেল। সে চেষ্টা করল থিয়েটার বিক্রি করতে, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই বলে ওই জায়গা রাতে আলো জ্বলে, কখনো হালকা গলার আওয়াজ আসে। মঞ্চে ফিরব, প্রতিবার নতুন মুখ নিয়ে। বছর 2 পরে একজন তরুণ পরিচালক শহরে নতুন থিয়েটার খুলল, নবচেতনা নাট্যমঞ্চ। উদ্বোধনের দিন সে বলল সাংবাদিকদের, আমরা পুরনো চেতনা থিয়েটারের জমিতে নতুন করে শুরু করছি। আমাদের প্রথম প্রযোজনা চেহারা। সবাই হাততালি দিল। আর তখনই এক কোণে রাখা প্রপস বাক্সটা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে উকি দিল সেই মুখোশ, যার ঠোঁটের কোণে এবার নতুন হাসি। রাতের শেষে নতুন অভিনেত্রী অর্পিতা ড্রেসিং রুমে গেল মেকআপ তুলতে। হঠাৎ সে দেখতে পেল আয়নার উপর লেখা, স্বাগতম রত্না। অর্পিতা হতভম্ব, আমি রত্না না? আয়না ধীরে ধীরে কেঁপে উঠল। ভেতর থেকে কারো মৃদু হাসি ভেসে উঠল। এখন থেকে তুই রত্না, চরিত্র বদলায়, মুখ নয়। সেই রাতেই থিয়েটারের বাইরে আবার দেখা গেল মৃদু আলো। একটা ছায়া দাঁড়িয়ে আছে মঞ্চের কেন্দ্রে, মুখে মুখোশ, হাতে ডায়েরি। পাতাগুলো বাতাসে উড়ে যাচ্ছিল, আর শেষ পাতায় লেখা একটাই লাইন, সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।